গত পরশুদিন জাতীয় ঐকমত্য কমিশনের একটা বৈঠক হলো, যেখানে এই কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বক্তব্য রেখেছেন। বরাবরই মিথ্যেকে এত সুন্দর করে হাসি মুখে তিনি উপস্থাপনা করেন যে ব্যাপারটা একেবারে শিল্পের পর্যায়ে চলে গেছে। তিনি তার বক্তৃতাটা আমি শুনলাম এবং বেশ কিছু মিথ্যে দিয়েই ভরপুর এই বক্তৃতাটা। যখন ঐকমত্য কমিশনের আইডিয়াটা আসে, আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো, এটার থেকে কোন দিকে যাবে, কারণ এটা কোন নজির নাই। ঐকমত্য কমিশন এটা তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত। এই যে একটা প্রচেষ্টা, একটা নতুন প্রচেষ্টা, এটা কোনো টেক্সট বই থেকে বের করে একটা জিনিস না, আমাদেরই বর্তমান পরিস্থিতিকে উপলক্ষ করে আমাদের একটা সমস্যা সমাধানের পদ্ধতি হিসেবে চেষ্টা করে দেখলাম। এটার কত নজির নাই। এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা থেকে যাবে না, এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম, যেটা দেখেছি এটা নজির হিসেবে থাকবে। এই নজির যেন খুদ বলা নজির না হয়, এটি আমার আবেদন। এমন নজির সারা দুনিয়া বিশ্ব এটা দেখবে এবং এটা থেকে অনুসরণ করার চেষ্টা করবে। তিনি এই জাতীয় ঐকমত্য কমিশন প্রসঙ্গে বলেছেন যে পৃথিবীর আর কোন দেশে এরকম কমিশন হয়নি, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম, এবং এটা সারা পৃথিবীর কাছে একটা নজির হিসেবে থাকবে। হোয়াট এ লাই! একদম শত শত বছরের ইতিহাসে আমি খুঁজতে যাব না। যদি আমি আমার এই গত 2-3 দশকের অভিজ্ঞতায় ফিরে যাই, আমি দেখব সাউথ আফ্রিকায় কি হয়েছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, কেনিয়া, সিয়েরা লিওন, চিলি, গুয়াতেমালা, এরকম অনেক দেশেই এরকম বিভিন্ন নামে হয়েছে। কেউ বলেছে ন্যাশনাল কনসেনসাস কমিশন, কেউ বলেছে ডায়ালগ কমিশন, কেউ বলেছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতের পরে একটা সবাই মিলে একটা বৈঠক করে এই ধরনের কমিশন করে, ইটস নাথিং নিউ। এবং যেসব দেশের কথা বললাম, এতে এইসব দেশের অধিকাংশই দশকের পর দশক ধরে রাজনৈতিক সংঘাত দ্বন্দ্ব চলেছে। সেই দ্বন্দ্ব নিরসনে তারা সবাই মিলে কমিশন করেছে। আর ডক্টর ইউনূস জাস্ট 2-3 সপ্তাহের একটা ষড়যন্ত্র, একটা জঙ্গি সন্ত্রাস করে সেইটাকে মানে গুয়ের মধ্যে পারফিউম লাগানোর চেষ্টা তিনি অনবরত করেই যাচ্ছেন, কিন্তু গুড় গন্ধ তো দূর হয় না। তো তিনি সেই গুড়, সেই জুলাই সন্ত্রাসকে মাহাত্ম্য দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি এই যে হাস্যকর একটা কথা বললেন। এই বক্তৃতা আপনারা শুনেছেন, এটা নিয়ে ইউটিউবে অনেক কথাবার্তা হয়েছে। তারপরেও আমি এই এপিসোডটা করছি কারণ এই সবাই যারা উপস্থিত ছিলেন তাদের কয়েকজনের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। আমি একজনকে ফোন করলাম যে ভাই কেমন হলো আপনাদের বৈঠক এরকম। উনি প্রথমেই যে কথাটা বললেন দূর ভাই হালায় বোগাস। উনি ডক্টর ইউনূস সম্পর্কে বললেন হালায় বোগাস। উনি কিন্তু নিজেও ওই ঐকমত্য কমিশনের যে পার্টিগুলো আছে তার মধ্যে একটা পার্টির প্রধান। তাহলে এই হলো মানে এই দুটো শব্দের মধ্য দিয়েই বোঝা গেছে যে কি ঐকমত্য হয়েছে এবং ডক্টর ইউনূস কি করেছেন। বললো যে ভাই ক্লাসে যেমন দেখেন না যে টিচার যখন আসে ভালো পড়াইতে পারে না, তখন ক্লাসের ছাত্ররা এদিক ওদিক কথা বলে, গুনগুন করে, গসিপ করে। তো ঐকমত্যের বৈঠকগুলো আসলে এখন ওই রকমের অবস্থায় পৌঁছাইছে। আলী রিয়াজ একদিকে কথা বলতেছে, জামাত আর একদিকে কথা বলতেছে, এনসিপির বান্দরগুলো আবার লাফাচ্ছে, আর এদিকে নিজেদের মধ্যে কথা হচ্ছে। এখানে কোনো ডিসিপ্লিন নাই। তা বললাম যে সব তো আমরা শুনলাম, এর বাইরে আমাকে কিছু তথ্য দেন, আমি আমার ইউটিউবে দর্শকদের সাথে শেয়ার করি। বললো যে ডক্টর ইউনূস খুব ভয় পাইছে। তার একটাই ভয়, যদি আওয়ামী লীগ আসে তাহলে কি হবে। এই আওয়ামী লীগ ঠেকানোর জন্য সে মরিয়া হয়ে গেছে। আপনি তো বক্তৃতার মধ্যে এটা শুনছেন, আমাকে বললেন ওই যে স্বৈরাচারকে ঠেকাইতে হবে না। বললেন হ্যাঁ, এটা আমি শুনছি। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে, এটি আর কিচ্ছু না। এবং ডক্টর ইউনূস এই যে সর্বদলীয় যে এই যে ঐকমত্য, তথাকথিত ঐকমত্য, এখানে আবার এদের মধ্যে কিন্তু ঐকমত্য নাই। বিভিন্ন ইস্যুতে এদের মধ্যে গ্যাঞ্জাম আছে, মনোমালিন্য আছে, এ ওর কথা শোনে না, ওটা মানে না। তো ডক্টর ইউনূস বলছে যে আপনারা নিজেদের মধ্যে এরকম দ্বন্দ্ব বিবাদ করেন কেন? এরকম এই গ্যাঞ্জাম দ্বন্দ্ব বিবাদ ফ্যাসাদ মিটানোর জন্য তো আমি কোয়ালিফাইড লোক না। আপনারা আমাকে ইউজ করেন, আমার ক্ষমতা ইউজ করেন, আমার সম্পর্কে এক্সপ্লোর করে আপনারা সেটা ব্যবহার করেন। আর যদি সেটা না করেন, বরাবরের মতো ইউনূস আবার নাকি পদত্যাগের হুমকি দিছে। বলছে আপনারা যদি এরকম নিজেদের মধ্যে কাজ করেন তাহলে আমি আর থাকবো না, আমি চলে যাব, আই উইল রিজাইন।
কি হাস্যকর ব্যাপার। আমি বললাম কি বলছেন আপনারা, উনি চলে যাবে, আপনারা তো আবার উনি চলে যাওয়া শুনলে কান্নাকাটি করেন, পা ধরে ফেলেন। বলে আর ভাই বললেন না, একটা বোগাস। আবার উনি আমার সাথে কথা বলেছেন প্রায় 7-8 মিনিট, তার মধ্যে উনি 11 বার এই বোগাস শব্দটা হালায় বোগাস, এটা 11 বার ব্যবহার করছেন উনি। ডক্টর ইউনূস ওনার কাছে শালা। তো এই হলো বিষয়। তো আমি বললাম যে ভাই উনি যে বললো আলাউদ্দিনের চেহারা ঘোষা আপনারা দত্ত পাইছেন, তো দত্তর কাছে আপনারা কি চাইবেন, এই ব্যাপারে আপনাদের কি ঐকমত্য স্থাপিত হইলো? আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিনের প্রদীপের কথা। ঘষা দিলে একটা দত্ত বেরিয়ে আসে। দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমার। এই যে প্রশ্নটা করে, এটার উত্তরে নানাভাবে দেওয়া যায়। বলতে পারে যে আমার জন্য একটা চা নিয়ে আসো। তাকে যদি বলা হয় সারা দুনিয়ার কাছে নিয়ে আসো, সারা দুনিয়া নিয়ে আসতো। এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে। আমরা তার কাছে কি চাইবো? আমরা কি তার কাছে এক কাপ চা চাইবো, নাকি আমাদের দুনিয়া পাল্টে ফেলতে চাইবো? এটাই হলো আমাদের হাতে। আবারও সেই হালায় বোগাস। আপনি কি বলে ভাই কিসের কি, উনি তো নিজেই আগে দত্তর কাছ থেকে নিয়ে ফেলছে। 666 কোটি টাকার কর মাফ করাইছে, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, ডিজিটাল ওয়ালেট, আদম ব্যবসার লাইসেন্স সব তো উনি নিয়ে নিছে ভাই, আমাদের জন্য তো কিছু রাখে নাই। আমি বললাম যে আপনারা তো সারা জীবন এই বিএনপির সাথে রাজনীতি করলেন, 20 দলীয় জোটে ছিলেন, তো এখন আপনারা কি করবেন? বিএনপি তো মনে হচ্ছে যে জামাতের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে, নির্বাচন হবে কি না, আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? বলে ভাই এই হালারে বিশ্বাস নাই, এ আমাদের দেশের মঙ্গলের জন্য কাজ করে না। আমরা বিএনপির সাথে মিলে দেশের জন্য যেটা ভালো হয় আমরা সেটা নিয়ে আলাপ করব, কিন্তু এর উপরে আমাদের কারো কোনো আস্থা নাই। এ জামাতের কাছে বন্দুক দেওয়া, মানে নিজেরে বন্দুক দিছে। প্রিয় বন্ধুরা, এটাই ইন্টারেস্টিং যে কিছু হলেই পদত্যাগের ভয় দেখায়, আর এই আবাল সাবাল গুলো তখন যায় পায়ে ঝাঁপায় পড়ে, কিন্তু প্রচন্ড ভয়ে আছে তারা। সেই ভয়টা আপনারা এই পরশুদিনের বক্তৃতাতেও শুনেছেন। তবুও ভয় পেয়ে আমার মনে হয় না যে ডক্টর ইউনূসের শেষ রক্ষা হবে। ইউনূস কি যাচ্ছেন জাতিসংঘে? গেলে কি আর ফিরবেন? এ হচ্ছে শিরোনাম। কেন এরকম শিরোনাম? কারণ এই বিষয়টা এখন অনেকের মধ্যেই, এই কৌতূহলটা আমাকে কয়েকজন জানতে চেয়েছেন আমার কাছে যে আমি কি জানি। আসলে সুনির্দিষ্ট করে জানবার তো আসলে সুযোগ নেই। আপনারা জানেন যে গতবার প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূস বেশ সাজ রব নিয়ে, আগ্রহ নিয়ে তার প্রথম বিদেশ সফরটা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে শুরু করেছিলেন, এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যে সাধারণ পরিষদের অধিবেশনে গেছেন, তিনি বক্তৃতা করেছেন। এর পাশাপাশি ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সেখানেই তিনি তার কালজয়ী যে ডায়লগ দিয়েছেন, আপনারা জানেন, জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ডকে বিশ্ব দরবারে উপস্থাপন করেছেন। মেটিকুলাস ডিজাইন যে শব্দ যুগল আমরা এখন সবসময় বলি, এই শব্দ যুগল আসলে সেখান থেকেই বাংলাদেশের, মানে তখন থেকেই বাংলাদেশের রাজনীতিতে বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। জাতিসংঘের গতবার অধিবেশনে বক্তৃতা করার পাশাপাশি প্রফেসর ইউনূস সাইডলাইনে অনেকগুলো বৈঠক করেছেন, অনেকগুলো দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন, এবং আমরা প্রেস উইং এর মানে তরফে জানতে পেরেছি বিভিন্ন দেশের নেতারা বা রাষ্ট্রপ্রধানরা প্রফেসর ইউনূসের সঙ্গে একটু দেখা করা, একটু কথা বলা, একটু ছবি তোলার জন্য যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন। সঙ্গত কারণে, কারণ বিশ্বব্যাপী তারা অনেক বন্ধু রয়েছেন, এটি আমরা কিন্তু জানি। এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তার সঙ্গে একান্ত বৈঠকের কথা কিন্তু তখন প্রচার করা হয়েছিল। এটি আসলে তখনও আমার বিশ্বাস হয়নি, এখনো আমি আসলে বিশ্বাস করতে পারি না। এই জন্য পারি না কারণ তার প্রেস উইং যথেষ্ট স্মার্ট, তারা তার বিভিন্ন বিষয় যেভাবে প্রচারণা করেন, কিন্তু ওই রকম একটি গুরুত্বপূর্ণ বৈঠক যদি হয়ে থাকে বাইডেনের সঙ্গে তার একান্ত সাক্ষাৎকার, সেরকম কোনো ছবি কিন্তু আমি দেখিনি। আমার কাছে মনে হয়নি যে প্রফেসর ইউনূসের প্রেস উইং সেটি রিলিজ করেছে বা করতে পেরেছে। হ্যাঁ, তবে জো বাইডেন যে তাকে একবারে চাপ দিয়ে ধরেছিলেন স্টেজে, মানে একেবারে গলার কাছে নিতে লম্বা মানুষ ধরেছিলেন, সেটাই এখন পর্যন্ত আমি মনে করি যে গত বছরের অধিবেশনে অংশ নেয়ার যে অর্জন যদি বলি, আমি যদি মনে করি, এটা আমার কাছে এরকমই মনে হচ্ছে। যাক, এসব প্রসঙ্গ। এবারও তো সেপ্টেম্বরে এসে গেছে, জাতিসংঘের অধিবেশনের একেবারে শেষ সপ্তাহে বাংলাদেশের সরকার প্রধানের বক্তৃতা করবার কথা। এখন সেখানে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস যাবেন কিনা এই বিষয়ে এখন পর্যন্ত, আজকে সেপ্টেম্বরের 15 তারিখ, যমুনা মোটামুটি নীরব বলা চলে। কারণ এখনো পর্যন্ত বলা হচ্ছে না যে তিনি যাচ্ছেন কিনা বা কবে যাবেন, মানে কোনো স্পষ্ট তথ্য কিন্তু আমরা পাচ্ছি না। এবং গেলে অধিবেশনের ফাঁকে ফাঁকে আর কোন কোন দেশের সরকার প্রধানের সঙ্গে বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার বৈঠক হতে পারে, কিছুই কিন্তু আলোচনায় জানা যাচ্ছে না। একটি সূত্র বলছে যে মনের দিক থেকে নাকি
প্রধান উপদেষ্টা জোর পাচ্ছেন না, তিনি যাবেন কি যাবেন না এটা নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। তিনি নাকি তার উপদেষ্টা পরিষদের অনেকের সঙ্গে আলোচনা করেছেন, সেখানেও কেউ কেউ বলেছেন যে তিনি যেন যান, এটি তারা চান, কারণ সরকার প্রধানের বক্তৃতা করবার কথা, এটা রীতি রেওয়াজের বিষয়, সেখানে যেন তিনি যান। আবার আরেক পক্ষ বলছে আতঙ্কের কথা, মানে আপনারা দেখেছেন যে জুন মাসে লন্ডন সফরকালে তাদেরকে হোটেলের পেছনের দরজা দিয়ে ঢুকতে হয়েছে বা বের হতে হয়েছে, এরকম আমরা শুনেছি। এবং অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যে বর্তমান তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে যা ঘটেছে, যা দেখেছি আমরা ভিডিওতে, সোশ্যাল মিডিয়ায়, এই সব মিলিয়ে মানে আশঙ্কা করা হচ্ছে এবার নিউ ইয়র্কে, গতবার তেমনটা না হলেও তারপর তো তারা প্ল্যাকার্ড ফেস্টুন এগুলো নিয়ে দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী যারা যুক্তরাষ্ট্রে আছেন। এখন তো পরিস্থিতি একটু আরো বোধহয় নাজুক। ফলে এই সফরে নিউ ইয়র্কে তিনি বিভিন্ন ধরনের বিরূপ পরিস্থিতির মুখোমুখি পড়তে পারেন এরকম ধারণা করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে। এই কারণে মনে করা হচ্ছে, কেউ কেউ মনে করছেন যে তিনি যদি না গিয়ে পারেন হয়তো এটি নাকি ভালো, এইরকম একটি পথ হয়তো তারা ভাবছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং যমুনার সূত্রে যেটুকু আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকের বিষয়ে, 1-to-1 বৈঠকের বিষয়ে যথেষ্ট আগ্রহী প্রফেসর মোহাম্মদ ইউনূস। অনেক দ্বিপাক্ষিক বিষয় আছে, তার ব্যক্তিগত বিষয় আছে, আপনারা ধারণা করতে পারেন কি নিয়ে তিনি বৈঠক হলে আলোচনা করবেন, কিন্তু সেই রকম কোনো গ্রিন সিগন্যাল বা পজিটিভ ইঙ্গিত এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আবার আগ্রহ তার জানা গেছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করতে চান। আবার এমনও শোনা গেছে যে নরেন্দ্র মোদী, ট্রাম্প এবং প্রফেসর ইউনূস, কারণ এটা জিও পলিটিক্যাল যেহেতু বিষয়টা, ভূ রাজনীতির বিষয় যেহেতু এখানে আছে, সেই জায়গাটিতে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি তিনি হচ্ছেন, তার সামনে যে সমস্যাগুলো আছে, মানে যেগুলো তিনি কিছু সমাধান করতে পারছেন, কিছু পারছেন না, কিছু প্রতিরোধের মুখে আছেন, এই জায়গাগুলোতে তিনি একটি সহজ সমাধানের জায়গায় হয়তো পৌঁছতে চাইবেন যদি মোদী, ট্রাম্প এবং তিনি একসঙ্গে বসতে পারেন। কিন্তু জানা যাচ্ছে এখন পর্যন্ত যে নরেন্দ্র মোদী এবার বোধহয় যাবেন না। আবার বলা যায় না, যেতেও পারেন, যাবেন না। যখন বলেছেন তখন ট্রাম্পের সঙ্গে তার মানে সম্পর্ক একটা অনেকটা সাপে নেউলের মতো, কিন্তু অতি সম্প্রতি ট্রাম্প আবার বলেছেন গণমাধ্যমে যে হ্যাঁ আমার বন্ধু, আমার সঙ্গে সম্পর্ক এটা চলতেই থাকবে বন্ধুত্বের ভিতরে, কিন্তু সম্পর্ক আরো গভীর হবে। এটি যদি হয়, এমনও হতে পারে নরেন্দ্র মোদী যেতে পারেন। সেক্ষেত্রে প্রফেসর ইউনূস সময় পাবেন কিনা, কারণ আমি যতদূর শুনেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা দিল্লিতে আমাদের যে হাই কমিশন আছে, তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটু প্রফেসর ইউনূসের একটা একান্ত বৈঠক আয়োজনের। এটি করতে পারলে প্রফেসর ইউনূস তো কথার জাদুকর, তিনি ধারণা করেন যে বসতে পারলে নরেন্দ্র মোদীকেও তিনি পটিয়ে ফেলতে পারবেন। যাই হোক, কারণ এই কথাগুলো আলোচনা হচ্ছে নানান কারণে। দেশের যে রাজনীতির প্রেক্ষাপট, এটি আসলে কাউকে কোনো আশার আলো দেখাচ্ছে না, কোনো ধরনের আশা নেই। মানে কি হবে কালকে, এটি আসলে বুকে হাত দিয়ে কেউ বলতে পারে না। রাজনীতি যারা করেন তারাও বলতে পারেন না, আর আমরা তো মানে ছাপোষা মানুষ, আমরা কি বলবো। সেনাবাহিনী নিয়ে একটি দেশের ভিতরে এক ধরনের বয়ান তৈরি হয়ে গেছে আমাদের দেশে। কারণ সেনাবাহিনীর কথাটা কেন বললাম, কারণ প্রফেসর ইউনূস ওই যে বলছে, শিরোনামে যে বলেছিলাম তিনি যাবেন কিনা, গেলে আর ফিরবেন কিনা, এই কথাটি কিন্তু যথেষ্ট চাউর হয়েছে। কারণ অনেকে মনে করছেন প্রফেসর ইউনূস যে অবস্থার মধ্যে আছেন, যে চ্যালেঞ্জগুলো তার সামনে আছে, এগুলোকে মোকাবেলা করে তিনি যদি মনে করেন যে তিনি সার্ভাইভ করতে তার কষ্ট হবে, তিনি হয়তো আর নাও ফিরতে পারেন। আমি বিশ্বাস করি না যদিও, কারণ তাকে যেটুকু আমরা চিনি, যেটুকু বুঝি, ক্ষমতার জন্য তার যেটুকু মায়া, তিনি ফিরে আসবেন, হয়তো চেষ্টা করবেন। সর্বশেষ আজকেও আমরা দেখেছি যে শুল্ক বিষয়ক আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে টিম এসেছে, তাদের সঙ্গে তিনি হোল হার্টেডলি বসেছেন, আলোচনা করেছেন। এবং আমি ধারণা করি এমন কোনো আলোচনা হয়তো হবে যার থেকে হয়তো ট্রাম্পের সঙ্গে বৈঠক করবার বা ট্রাম্পের একটু অনুকম্পা বা একটু নেক দৃষ্টি পাওয়ার হয়তো পথ তিনি ওপেন করতে পারবেন। এটি